আকাশের সূর্যটা আজ নিচের সর্বোচ্চ তেজে বিরাজমান। ভোরবেলাতেই তার প্রখর খরতাপে কিছুটা অতিষ্ঠ জনজীবন। সূর্যের দাপুটে রৌদ্র রেখায় চারপাশ উজ্জ্বল হয়ে উঠেছে। সেই রৌদ্র কিরণের কিছুটা জানালার ফাঁক ফোকর দিয়ে এসে তিউর মুখের উপর খেলা করছে। দুষ্ট সেই রোদ্দুরের আলতো স্পর্শে পিটপিট করে চোখ মেলে তিহ। বর্তমান অবস্থানটা বুঝতে মুহূর্তেই কয়েক সময় নিল মস্তিষ্কটা। তবে বোঝার সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে উঠে বসলো সে। পাশে চটান হয়ে শুয়ে আছে নীল। তাকে দেখে মুখ পাকালো তিহ। মূলত কাল রাতে এই বজ্জাত লোককে হাজার বলেও রুমের আলো জ্বালাতে পারেনি তিহ। সারা রাত ভীত হয়ে বসে থাকতে থাকতে কখন যে এখানে ঘুমিয়ে পড়েছে আল্লাহ মালুম। ঘুমন্ত নীলকে ধাক্কা মেরে সরিয়ে তিহ চিবিয়ে চিবিয়ে বলল, বজ্জাত বেটা, শুধু একবার সুযোগ পাই হাড়ে হাড়ে বুঝিয়ে দিব এই তিহু কি জিনিস। বলেই সেখান থেকে উঠে গেল তিহ। তার ধাক্কা নীল কিঞ্চিত পরিমাণ সরেছে, তবে পাতলা ঘুমটা ভেঙে গেছে মুহূর্তে। ঘুম ঘুম চোখে এসে যে আছে তিহুর থুপথাপ শব্দ ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে চলা রাগান্বিত দেহবয়বের দিকে। তন্দ্রাচ্ছন্নতার মাঝে আনমনে মুচকি হাসল সে। ফ্রেশ হয়ে বেরিয়ে তিহু দেখতে পায় নীল বিশাল জানালাটার সামনে দাঁড়িয়ে আছে। অত্যাধুনিক জানালাটার পর্দা ভেদিয়ে রুমে প্রবেশ করছে উজ্জ্বল রৌদ্র কিরণ। নীল সম্ভবত পাশের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছে। তিহু সেদিকে তাকিয়ে সুগুটাল পরোয়াহীন ভঙ্গিমায় ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। দীঘল চওড়া সেই আয়নায় এক ঝলক নিজের প্রতিকৃতির প্রাণে চাইল। পরক্ষণই গলার ধারে দৃষ্টি যেতেই চঞ্চল চোখ স্থবির হলো তার। কেমন লালচে লালচে দাগ করে আছে জায়গাটা। তিহু বুঝলো না হুট করে এই জায়গাটা হলোটা কি। কাল অবধি তো সব ঠিকই ছিল। সে বারংবার জায়গাটায় হাত ঘষছিল। নীল ফিউকুচকে তাকালো। আয়নার মাঝে দৃষ্টি নিবদ্ধ রাখা তিহুর সামনে স্পষ্টই দৃশ্যমান হলো তা। নীল তার পাশ কাটিয়ে যাচ্ছিল। তাকে এমন গলা ঘষতে দেখে বলল, এইভাবে ঘষলে এবার চামড়াটাও ছিঁড়ে হাতে চলে আসবে। তিহু হাত থামালো না। পানি লাগার দৌড় বিশ্রীভাবে জ্বলছে স্থানটা। বিরক্ত কঞ্চে বলল, আপনার কি? নীল ততক্ষণে হাতে মলম জাতীয় কিছু নিয়ে এসে দাঁড়িয়েছে। আয়নায় তার প্রতিচ্ছবি দেখেই ঘুরে তাকালো তিহু। সামান্য ফিউ কুচকালেও তার তোয়াক্কা না করে নীল মলমটা তিহুর গলার সেই লালচে দাগগুলোর উপরই আলতো স্পর্শে অতি সন্তর্পণে লাগিয়ে দিতে শুরু করলো। অপ্রত্যাশিত খাঞ্জে তিহু একদমই চমকে উঠল। তার চঞ্চল চোখ দুটো গোল গোল হয়ে উঠল। বিস্ময়ে সে স্থির হয়ে রইল। হঠাৎই নীলের এমন স্পর্শে তিহুর শ্বাস প্রশ্বাস যেন কেমন আটকেই গেল। মেরুদণ্ড বেশ নামলো শীতল শিহরণের ঝাঁক। সেই শিহরণ ছড়ালো দেহের প্রতিটি লোমকূপে। সামান্য কেঁপে উঠল সে। নীল সামান্য বাঁকা হাসলে তার এমন অবস্থায় প্রলেপটা আলতো হাতে লাগানো শেষ। নীল একবার তিহুর দিকে তাকালো। বেচারি এখনো চোখ মুখ খিচে রেখেছে। নীল তার আরক্ত মুখশ্রীতে তাকিয়ে খানিক মুচকি হাসল। অতঃপর সামান্য ঝুঁকে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, ইউ আর টু মাচ ইডিয়েট, ইউ নো। তার এমন কণ্ঠে চোখ মেলে তাকালো তিহ। কিছু বলতে যাওয়ার আগে দেখতে পেল হেলে দুলে তবে দ্রুত পায়ে রুম থেকে প্রস্থান করছে নীল। ঘড়ির কাঁটায় সকাল 8:30। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে তিহ। রেডি হওয়া প্রায় সম্পূর্ণ, এখন শুধু চুলগুলো বিনুনি করা বাকি। সুদীর্ঘ সেই কেশ রাজি সবে হাতে থাকা চিরুনি দিয়ে আলতো আঁচড় কেটেছে সে। তখনই খাবার হাতে রুমে প্রবেশ করলো মির্জার সূচনা। ব্যতিব্যস্ত হয়ে পড়ল তিহ। দ্রুত বিছানা থেকে উঠতে যেতে সূচনা তাকে থামিয়ে দিয়ে বললেন, উঠো না, চুলগুলো আশ্রিয়ে নাও, টাইম হয়ে যাচ্ছে তো। আম্মু আপনি? সূচনা কোনো কথা বললেন না। প্লেটে থাকা ভাতগুলো মেখে সযত্নে তিহুকে হাত বাড়িয়ে তার গালেই তুলে দিতে দিতে বললেন, সকাল থেকে তো কিছুই পেটে পড়েনি, সারাদিন এভাবেই থাকা হবে। আর কোন বিকেলে আসবে? তখন যদি পেটে পড়ে, এভাবে থাকতে তো অসুস্থ হয়ে পড়বে। তিহু খাবারগুলো গ্রহণ করে মুগ্ধ হেসে তাকালো। তার মাতৃসুলভ মৃদু শাসনে আহ্লাদি কঞ্চে বলল, আপনি আছেন না আমার আম্মু? সূচনা দ্বিতীয় লোকমা মাখাতে মাখাতে বললেন, অত আর আহ্লাদ দেখাতে হবে না, বুঝি আমি।
আমাকে কতটা আম্মু হিসেবে মানা হয়। তিহু অবাক দৃষ্টি মেলে তাকালো সূচনা। দ্বিতীয় লোকমাটা তার গালে তুলে দিতে দিতে বললেন। আম্মুকে কেউ আপনি করে বলে? তিহু এবার নিশ্চিত হাসল। অতঃপর কি ভেবে সে নিজেও প্রশ্ন করে বলল। মেয়েকে কেউ তুমি করে বলে? সূচনা অবাক হলেন। তিনি এমন উত্তর কখনো আশা করেননি। অতঃপর খানিক হাসলেন। তিহু মুগ্ধ দৃষ্টিতে তাকালো তার হাসির পানে। মানুষটা এই বয়সে এসেও কতটা সুন্দরী। এনাকে দেখলেই তিহুর ইচ্ছে করে নিজের শ্বশুরকে বাহবা দিয়ে বলতে। আপনার চয়েস আছে আব্বু, জিতছেন। আচ্ছা, এখন থেকে আমি তোকে তুই করেই বলবো। এবার হয়েছে? সূচনার কথায় ধ্যান ভাঙল তিহুর। মাথা নাড়িয়ে একগাল হেসে বলল। হুম। এবার দ্রুত খেয়ে নে দেখি, এক্ষুনি সময় হয়ে যাবে। তিহু মুচকি হেসে হাত চুলে কার্যত রেখেই এক এক করে গ্রহণ করলো সূচনার তুলে দেওয়া প্রতিটি লোকমা। হঠাৎই খেতে খেতে কিছু একটা মনে পড়লো তার। দ্রুত কণ্ঠে বলল। আম্মু, জি। আমার একটা রিকোয়েস্ট ছিল। কেমন রিকোয়েস্ট? তিহু কাচুমাচু করতে লাগলো। মির্জা সূচনা অভয় দিয়ে বললেন। বল। আমি জাফলংয়ে আমার বান্ধবীকে সাথে করে নিয়ে যেতে চাই। এত ভয়ের কি আছে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে সে। তুই এক কাজ কর, আজই তাকে আমাদের বাসায় নিয়ে আয়। আমরা চাচ্ছি কাল সকাল সকাল রওনা দিব। কিন্তু আম্মু, আমি তো মাহাকে কিছু বলিনি এখন। আর তুমি না বলেছিলে পরশু যাবে? সেটাই জানতাম, তবে বিয়ের ডেট 2 দিন এগিয়ে এনেছে তো। সবিক আবার আমেরিকা ব্যাক করবে, এজন্য আমরা ভাবছি কাল সকাল সকাল রওনা দিব। ও, ভার্সিটির প্রায় কাছাকাছি চলে এসেছে নীলের গাড়ি। এতক্ষণ ধরে তাকে কিছু বলার জন্য বেশ অস্থির হয়েছিল তিহু। নীল সেটা দেখলো না, দেখার ভান করে দক্ষ হাতে ড্রাইভিং এ ব্যস্ত। না পেরে তিহু এবার বলেই দিল। আমার একটা কথা ছিল। বলো। ওইদিকে কি? আমি এইদিকে কথা বলছি, আমার দিকে ফিরুন। তিহুর কণ্ঠে বিরক্তি স্পষ্ট। তার কথায় নীল গাড়ি থামিয়ে চোখের থাকা রোদ চশমাটা খুলে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল। বলুন। তার এমন কাণ্ডে রীতিমতো তাজ্জব বনে গেল তিহু। এইভাবে তাকিয়ে আছেন কেন? তো কিভাবে তাকাবো? যেভাবে ইচ্ছা, কিন্তু এইভাবে নয়। আমার তো এইভাবে তাকাতে ইচ্ছে করছে। আপনি বাজে বকা বন্ধ করবেন প্লিজ। তুমি শুরু করলেই বন্ধ করব। তিহু থামল, কিছুটা ইতস্তত করে শেষমেশ সাহস করে বলেই দিল। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে করে নিয়ে যেতে চাই। কোথায়? জাফলংয়ে। তো যাবে। আমার বেস্ট ফ্রেন্ডের ভেতর কিন্তু একটা ছেলে আছে। নীল এবার কঠোর দৃষ্টিতে তাকালো। তিহু কিছুটা ফরকে গেল। মুখের সেটা প্রকাশ করলো না। সে কিছু বলতে যাওয়ার আগেই তাকে অবাক করে দিয়ে নীল বলল। ঋষাদ নামের ছেলেটা তো। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সেটা তোমার না জানলেও চলবে। বাই দ্য ওয়ে, ছেলেটাকে আমারও ভালো লাগে, তুমি ওকে নিয়ে যেতে পারো। তিহু খুশিতে আত্মহারা হয়ে সিট থেকে উঠে নীলকে এক প্রকার জাপটে ধরতে গেল। পরক্ষণে নিজেকে সামলে বলল। থ্যাংক ইউ সো মাচ। তার এত খুশি হওয়ার কারণ নীল বুঝতে পারলো না। না পারলেও তিহু খুব ভালো করেই জানে ঋষাদকে না নিয়ে গেলে কতটা সমস্যা হতে পারে। প্রথমত মাহা আর তাকে ছাড়া তিহু কখনো ঢাকার বাইরে যেতে পারবে না। গেলে বাবা মাকে হাজারটা জবাবদিহি করতে হবে। তাদের দুজনকে নিয়ে গেলে হয়তোবা প্রশ্নের বর্ষণ কিছুটা কম হতে পারে। আর এই সুযোগে না হয় বন্ধুদের মহলেও মিলে একটু জাফলনের সৌন্দর্য উপভোগ করা যাবে। ভার্সিটির সামনে তাকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ হলো চলে গিয়েছে নীল। তিহু অপেক্ষা করছে ঋষাদ আর মাহার দুটো একটার কোনো খোঁজ নেই। বেশ কিছুক্ষণ পর অবশেষে দেখা মিলল জোড়া মানিকের। তিহু বিরক্ত হয়ে এগিয়ে গিয়ে বলল। কত সময় লাগে তোদের? লাস্ট মোমেন্টে আসবি নাকি? আমরা তো বিয়েটা না যে বরবাবু গুছিয়ে দেবে আর আমরাও চলে আসব। আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতেই হয়, তাই না রে দোস্ত? সে ঋষাদের দিকে তাকালো। তার কথা ঋষাদ সম্মতিসূচক মাথা নাড়তেই তিহু মুখ কুচকে বলল। আজে বাজে কথা ছাড়া আর কোনো কথা আছে তোদের? তার কথা এক লহমায় লুফে নিয়ে ঋষাদ বলল। বান্ধবী, হুম? আমার সাদা মনে একটা কাদা কাদা প্রশ্ন করি। কর। তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিভাবে? মানে? না মানে তার কথার মর্ম তিহু না বুঝলেও মাহা ঠিকই বুঝতে পেরেছে। তাই তো সজোরে একটা চিমটি দিয়ে
থামিয়ে দিয়েছে তাকে। রিশাদ মৃদু শব্দ করে মাহার দিকে তাকিয়ে আছে। তিহু বোকা দৃষ্টি মেলে তাকানো মাত্রই মাহা রিশাদের দিকে তাকিয়ে কট মটিয়ে বলল। ক্লাসে চল, সময় হয়েছে। রিশাদ ব্যথাপ্রাপ্ত স্থানে হাত ঘষতে ঘষতে এগিয়ে চলো তাদের সাথে। দোস্ত, তোদের না আমার কিছু কথা বলার আছে। ভার্সিটি ক্লাস প্রায় শেষ। লাস্ট ক্লাসটা আর করবে না তারা। ক্যাম্পাসের খোলা মাঠ যায় বসে আছে তিনজন। হঠাৎই তিহুর কথায় মাহা আর রিশাদ উৎসুক দৃষ্টিতেই তাকিয়ে পড়ল। বল। একটা নিউজ আছে, তবে সেটা গুড না ব্যাড সেটা জানি না। আগে বল তো। রিশাদের কণ্ঠে তার দিকে তাকালো তিহু, অতঃপর বলল। নেতা সাহেবের বড় মামার বড় ছেলের বিয়ে এই মাসেরই শেষে, তো সবাই চায় আমি সেখানে যাই। তার এমন কথায় মাহা বলল। হ্যাঁ, তো যাবি। তার কথা এক প্রকার কেড়ে নিয়ে রিশাদ বলল। শালি গুবলেট, ও কি করে যাবে? আঙ্কেল আন্টি, বিশেষত ওর ছোট চাচা যদি জানতে পারে তাহলে তো। আর কথায় মাহা গা ছাড়া ভাবে হাই তোলা স্বরে বলল। সেটা আমাদের না জানিয়ে সিনেমাটিক স্টাইলে বিয়ে করার আগে মনে করা উচিত ছিল ড্রামা কুইনের। বালের কথা বলিস না তো, তুই খুব ভালো করে জানিস ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মুখের ভাষা ঠিক কর। আর হোক সে অ্যাক্সিডেন্ট, তো এখন আমরা কি করতে পারি? তোরাও আমার সাথে যাবি। তার অকপটে বলা কথাটা চমকেই তাকালো মাহা রিশাদ দুজনেই। তোর মাথা ঠিক আছে? অবশ্য তুই মাহাকে সাথে করে নিয়ে যেতেই পারিস। মাথা আমার ঠিকই আছে, আর শুধু মাহানা, তুইও যাচ্ছিস। পাগল তুই? এটা তোর ফ্যামিলির অকেশন না যে আমি যাব। ফ্যামিলির ওকেশন না বলেই তো তুই যাবি। কেননা আমি আম্মু আব্বুকে বলবো তোর খালাতো বোনের চাচাতো ভাইয়ের বিয়ে। কানার কানা, আমার কোনো আত্মীয়ের বাড়ি জফলংয়ে নাই। তিহু এবার বেশ চিন্তায় পড়ল। সে তো ভেবেই রেখেছিল রিশাদের কোনো একটা আত্মীয়ের কথা বলেই দেবে। এইবার কি হবে? তৎক্ষণাৎ মাহা শব্দ করে হেসে পড়ল। আহারে, আমাদের নেতা সাহেবের বইয়ের কি বুদ্ধি! এবার কি হবে বিয়ে একটা মহিলার? ফা কথা না বলে বুদ্ধি ভাব কোনো। আপাতত আমার মাথা ব্ল্যাঙ্ক। আবাল রিশাদ, তুই কথা বলিস না কেন? চিন্তা করার জন্য তো তোরা আছিসই। তিহু তার মাথায় সজোরে একটা কাট্টা মারল। রিশাদ সেখানে হাত বোলাতে বোলাতে তিহুর দিকে এগিয়ে গিয়ে মারতে গিয়েও থমকালো। একগাল হেসে পড়ল। না না, তোরে তো এখন আর মারা যাবে না। বিয়েটা মহিলা বলে কথা। একদম উল্টাপাল্টা কথা বলবি না, আমি মহিলা না। না না, আমারই ভুল হয়েছে। তুই কেন মহিলা হতে যাবি? তুই তো আরো এক গ্রেড উপরে, মহিলা আক্তার বেডি। এবার ঠিক আছে না? রিশাদের বাচ্চা। বলেই তিহু তার দিকে তেড়ে যেতে সে দৌড়ে পালিয়ে বলল। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার এখনো বিয়ে হয়নি, তো বাচ্চা আসবে কোন আনতে? দুটো মিলে ক্যাম্পাসের মাঝে এক প্রকার ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। তা দেখে কপাল চাপড়ালো মাহা। ইচ্ছে করছে দুইটাকেই শূন্যের উপর তুলে পরক্ষণে মাটিতে ফেলে আছাড় মারতে। ভার্সিটি শেষ হতে এখনো মিনিট 10 মতো বাকি। রিশাদ কিছুক্ষণ হলো বাসার উদ্দেশ্যে গিয়েছে। বহু কষ্টে তাকে আর মাহাকে যাওয়ার জন্য রাজি করতে পেরেছে তিহু। রিশাদ কাল সকালে তাদের সাথে জয়েন করবে আর মাহা আজ তার সাথেই যাবে। বর্তমানে ভার্সিটি থেকে কিছুটা দূরে একটা ফুচকার স্টলে দাঁড়িয়ে আছে তারা দুজন। তিহু তখন থেকে বকবক করেই চলেছে। নিশ্চুপ মাহা হৃদযন্ত্রটা দামামা বাজাচ্ছে তার। যতবার মনে পড়ছে প্রায় অর্ধ মাসের বেশি সময় ধরে রাউফিনের সামনে থাকা লাগবে। তিহু হাজারো কথোপকথনের মাঝে হঠাৎ স্টলের লোকটার দিকে তাকিয়ে বলল। আর কতক্ষণ লাগবে আঙ্কেল? এই তো মা, হইয়া গেছে, আর 5টা মিনিট অপেক্ষা করো। একটু দ্রুত করুন, ভার্সিটি শেষ হওয়ার আগেই যেতে হবে। আচ্ছা। তিহু আবার মাহার দিকে ফিরে বললাম। শোন, হয়েছেটা কি? তার কথা শেষ হওয়ার পূর্বেই অপর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলের দল, যারা এতক্ষণ যাবৎ তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ ছিল, হঠাৎই তাদের মধ্য থেকে লিডার টাইপ ছেলেটা তিহুর দিকে ফিরে গিয়ে উঠল। তোর কাজল কালো চোখ, তোর ঝুমকানো কানের দুল, ঢাকাই শাড়ি পরলে তোকে লাগছে বিউটিফুল। একই করে বেশ কয়েকবার আওড়ালো সে। দৃষ্টিটা এখনো তিহুর দিকে নিবদ্ধ। পরক্ষণই সিটি মেরে তিহুর দিকে ফিরে পড়ল। ওই সুন্দরী। তি এতক্ষণ এইটারই অপেক্ষায় করছিল যেন। এতক্ষণ তো সরাসরি তাদের কিছু বলেনি, তবে যেই না তাকে ডাক দিল অমনি তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাঁকা হেসে বলল সে। কিছু বলছিলেন ভাইয়া? ভাইয়া কথাটা বেশ টেনে টেনে বলল তিহ। সঙ্গে সঙ্গে ছেলেটার বুকের বাঁ পাশে হাত দিয়ে ঘষে ঘষে বলল। এমনি বইল না গো, বুকে বড্ড জ্বালা করে। সরি টু সে ভাইয়া, কিন্তু আপনার মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। এখনই ডক্টরের কাছে যান, না হলে আশেপাশে বায়ু দূষিত হবে।
তার এমন কথায় বোকা দৃষ্টি মেলে তাকালো ছেলেটা। সে কি বুঝলো আর এই মেয়েটা কি বলল? এদিকে দলের ছেলেগুলো হা হয়ে তাকিয়ে আছে। কখনো তারা মেয়েটার দিকে তাকাচ্ছে, তো কখনো তারা নিজের লিডারের দিকে। তাদের এমন অবস্থায় সশব্দে হেসে চলেছে মাহা। তিহু ফের বলল, এছাড়াও মনে হয় আপনার চোখের ন্যাবা হয়েছে, নইলে পাকিস্তানি থ্রি পিসকে কেউ গুলিস্তানি ঢাকাইয়া শাড়ি বলে, সেটা তো আমার জানা ছিল না। তার কথার প্রত্যুত্তরে ছেলেটি অর্থাৎ আফান বলল, তুমি কিন্তু জোস, একেবারে মনের মতো, ঘরে সাজিয়ে রাখার মতো। তার জবাবে তিহু কিছু বলতে যাওয়ার আগে সে দেখতে পেল আফানের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে নেল। তাকে দেখে চাপা হাসলো তিহু। কোনো কথা না বলে এই লোকের মাইর খাওয়ার জন্য অপেক্ষাই করতে লাগলো। নীল হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এসে আফানের পেছনে এসে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে বলল, আসলে মেয়েটা জোস। তার কাঁধে কে হাত রেখেছে তা না দেখে আফান বলল, জোশ বলে জোশ। আমার তো ইচ্ছে করছে আমার রুমে নিয়ে গিয়ে পুতুল হিসেবে সাজিয়ে রাখতে। এমন একটা কথা বলা পুতুল আমিও ডিজার্ভ করি। তবে ভুল জায়গায় হাত দেওয়া হয়ে গেছে যে এটি ইতিমধ্যে আমার রুমে সজ্জিত রাখার সবচেয়ে দামি পুতুলটি। আফান চমকে তাকালো। এমন কথায় নীলকে দেখে ভূত দেখার মতোই চমকে উঠে সে বলল, ভাই আপনি? তার কথাগুলো যেন মুখের মধ্যে আটকে আসলো, আর সেগুলো বের হওয়ার আগে কোনো সুযোগও দিল না নীল। এক ঘুষিতে মাটিতে ফেলে দিল তাকে। প্রথম ঘুষিতে রক্তাক্ত হলো আফানের ফর্সা মুখশ্রে। তুতলি এসে কিছু বলার আগে নীল সর্বশক্তিতে তার পেটে লাথি মেরে বলল, শোরের বাচ্চা, তুই জানিস তুই কাকে কি বলেছিস? ওটা ওয়াজ খান নীলের সহধর্মিনী, নীল খানের বউ ওটা। বলেই একের পর এক ঘুষি দিতে শুরু করলো সে। আশেপাশের ছেলেগুলো ভীত সন্ত্রস্ত হয়ে তাকে থামাতে এসেও পারল না। শেষমেশ না পেরে তিহু ছুটে গেল নীলের কাছে। তবে তার ক্ষীণ কায়ার সর্বশক্তি নীল খানের শৈল্পিক সেই দেহের কড়ি আঙ্গুলেরও সমান। নীল প্রায় ঝটকা মেরে সরিয়ে দিল তাকে, অথচ পরক্ষণেই সম্বিত ফিরে পাওয়ার ন্যায় ছেড়ে দিল আফানকে। দ্রুত এগিয়ে গেল তিহুর কাছে। তাকে তুলেই অনুশোচনায় দগ্ধ কণ্ঠে বলা, আই সরি, আই রিয়েলি সরি। আসলে আসলে আমার মাথা ঠিক ছিল না। শুনছো নূর, আই রিয়েলি সরি। তিহুকে সযত্নে টেনে তুলল সে নিজের সঙ্গে মিশিয়ে। গাড়ির দিকে যেতে যেতে আরেকবার ফিরল আফানের রক্তাক্ত দেহের দিকে। বলা, আজকের মতো বেঁচে গেলি বাস্টার্ড, তবে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নে। যতক্ষণ না পৃথিবীর এই মিষ্টি হওয়া তোর জন্য বৈরী হচ্ছে। গাড়ি চলছে মন্থর গতিতে। নীলের দক্ষ হাত স্টিয়ারিং এ কার্যত। তিহু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। লোকটার রাগের পরিমাণ নিঃসন্দেহে আগ্নেয়গিরির অগ্নুপাত সম। তবে সেই রাগের উদ্গীরণ রেগে থাকা ব্যক্তিটির উপরই নিবদ্ধ। এমন একটা মানুষই তো প্রতিটি মেয়ের স্বপ্নের পুরুষ, যে পুরুষ সর্বোচ্চ ধাপে রেগে থাকা সত্ত্বেও নিজের আপন নারীর কাছে কখনো রাগের প্রতিফলন ঘটায় না। তিহু কেমন হেসে ফিকুচ গেল। পরক্ষণেই তার মাহার কথা মনে পড়তে দ্রুত নীলের উদ্দেশ্যে বলল, আপনি তখন আমায় ওভাবে নিয়ে আসলেন কেন? মাহাকেও তো আনার কথা ছিল না। তার কথার প্রত্যুত্তরে নীল চোখ দুটো সামনের দিকে স্থির রেখেই স্বাভাবিক ভঙ্গিমায় বলল। মাহা রাফিনের সঙ্গে চলে আসবে। ফের নীরবতা। তবে এবার তিহু নিশ্চিত হলো, তাই আর বেশি কথা বাড়ালো না সে। নীল এবার গাড়ির গতি বেশ বাড়ালো। মোড় নিল মহল ভিন্ন অন্য দিকের রাস্তায়। তিহু প্রথমে না বুঝলো, ব্যাপারটা বোধগম্য হওয়ার সঙ্গে সঙ্গে সুর জড়ালো। এদিকে কোথায় যাচ্ছি? তার কথার জবাবে কিছু বলার প্রয়োজন বোধ করলো না নীল। শুধু দক্ষতা প্রাপ্ত হাত দুটো কার্যত রাখলো স্টিয়ারিংয়ে। শো শো করে এগিয়ে চলো পূর্ব পরিকল্পিত গন্তব্যটির উদ্দেশ্যে। তিহুরা চলে যাওয়ার পর স্থানটা থমথমে হয়ে আছে। আফনানকে ছেলেগুলো ধরাধরি করে হাসপাতালে নিয়ে গিয়েছে। বেশ লোকজন জড়ো হয়েছিল, তবে তারাও একে একে প্রস্থান করেছে। মাহাও ভাবছে বাসায় যাবে। এখানে অহেতুক দাঁড়িয়ে থাকার কোনো মানেই নেই। ভাবতে ভাবতে দু কদম এগোতেই তার সামনে এসে থামে একটা বাইক। ইয়ামাহা খচিত দামি বাইকটি দেখে সামান্য ভিউ জড়ায় মাহা। এত জায়গা থাকতে তার সামনে কেন এসে বাঁধল? বিগ্রানো মেজাজে তাতে দহত পেছে সে বলল, আপনি কি কানা? আমার সামনে এসে বাতলেন কেন? পথ ভুল করেছেন হাবালোক। তার কথার জবাবে মাথা থেকে হেলমেটটা খুলল রাউফেন। সেটাকে হাতে রেখেই মাহার দিকে ফিরে দুষ্টু হেসে সে বলল, অবশেষে গন্তব্য যদি তুমি হও, সে পথ আমি 1000 বার ফুল করতে রাজি। হুট করে রাউফিনকে দেখে আর কথা
বলল না এমন কথায় হতচকিত নয়নে তাকালো মাহা। তো তুমি ইয়েস, ইওর ক্রেজি লাভার মাই লাভ। তুমি এখানে কি করছো? তোমাকে নিতে এসেছি। মানে মানে আর কি, চলো তোমাকে নিয়ে পুরো শহর ঘুরাই। মাহা যেন রেগেই গেল রফিনের কথায়, বিরক্তিতে চোখ শব্দ করে সেখান থেকে চলে যেতে নিলে রফিন হেলমেটটা কোনো মতে বাইকের উপর রাখলো। অতঃপর এক প্রকার দৌড়িয়ে গিয়ে শক্ত করে ধরল মাহার হাত। মা অবাক দৃষ্টিতে পেছনে ঘুরতে রফিন গিয়ে উঠল। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। গাড়ি এসে থামলো ঢাকার পান্থপথ এলাকায় কারণ বাজারের কাছেই অবস্থিত বিখ্যাত বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে। আভিজাত্যে মোড়া সেতায় লক্ষ্যপূর্বক তিহু বিস্ময় জড়িত কঞ্চে পড়ল। এইখানে কি? তার কথার জবাব দিল না নীল। সানগ্লাসটা চোখে জড়িয়ে নিজের হাতে শক্তপোক্ত বন্ধনে তিহুকে আবৃত করে এগিয়ে চলল ভেতরের দিকে। কমপ্লেক্সের ভেতরটা বর্ণনাতীত সুন্দর, অবশ্য সম্ভ্রান্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি করা বলে কথা। বিশেষত্ব তো থাকবেই, তবে নীল কোনো দিকে না তাকিয়ে তাকে নিয়ে সোজা লেভেল 2 অবস্থিত একটি হিজাব অ্যান্ড আবায়ার বুটিকের সামনে এসে থামলো। বাহারি রঙা হিজাব আর আবায়ার স্টোনের উপর প্রতিফলিত উজ্জ্বল আলোকে ঝলকানিতে চোখ ধাঁধিয়ে আসছে তিহুর। দৃষ্টিতে বিস্ময় স্পষ্ট, তার অবাক কণ্ঠে সে বলল। এখানে কেন? নীল এবারও নিরুত্তর। তিহু দাঁতে দাঁত পিষে তাকে চারটে কথা শোনাতেই যাবে, তার আগেই ভেতর থেকে একটা স্টাফ বেরিয়ে এসে বলল। আরে ভাই, আপনি ভেতরে আসেন। লোকটা ব্যস্ত হয়ে পড়লো, দ্রুত ভেতরে থাকা অনেকগুলো স্টাফকে ডেকে জড়ো করে বলল। দ্রুত আয়, কোকান। আরে ভাই, আপনি ভেতরে আসেন। বলতে বলতে ছেলেটার নজর যায় নীলের পাশে দাঁড়ানো অসম্ভব সুন্দরী রমণীটির দিকে। উচ্চতায় কাছাম রমণীটি ভুবন মোহিনী সৌন্দর্যের অধিকারী। অপলক চেয়ে থাকতে ইচ্ছে করছে, তবে বহু কষ্টে নিজের এমন বাজে বাসনাকে পা দিয়ে পিষে ছেলেটি গলা খাকারি দিয়ে বলল। ভাই, উনি? নীল এক ঝলক তিহুর দিকে তাকালো। তার চঞ্চল মুখশ্রীতে এক গুচ্ছ দুষ্ট কেশরাজি বিনা বিধায় খেলা করছিল। তাদেরই হয়তো হিংসা হলো। নীলের সামান্য কুচকালো মুখশ্রীতে সে বলল। তোদের ভাবি। সামান্য একটা কথা, তাতেই ছেলেটি বিস্ময় চূড়ান্ত সীমায়। তার মানে এতক্ষণে এই ভয়াবহ লোকটা বউকে দেখে ক্রাশ খেয়েছিল সে। হায় আল্লাহ, নীল খান যদি একবার জানতে পারে তাহলে তো তাকে এখানে পুঁতে রেখে শুকনো ঢোক গিলে তিহুর উদ্দেশ্যে সালাম করলো সে। এদিকে নীলের কথায় অবাকের উপর অবাক হচ্ছে তিহু। ছেলেটির সালামের জবাব তেমন আশ্চর্যজনিত কণ্ঠেই দিল সে। কিছুক্ষণের মধ্যেই বাহারি রকমের খাবারের পসা বসানো হলো সেখানে। সেই দিকে লক্ষ্যপাত না করে নীল বলল। সমস্ত ইউনিক কালেকশন আর লেটেস্ট ভার্সনের হিসাব মডেল দেখাও। কিছুক্ষণের মাঝে সাজানো হলো কয়েকশো রকমের হিজাব। তিহু অবাক দৃষ্টিতে অপেক্ষা করেই নীল বলল। দেখো কোনগুলো পছন্দ হয়। আপনি কি মাথা খারাপ? মানে? মানে আবার কি? আমাকে কখনো দেখেছেন হিজাব পরতে? আমি হিজাব পরতে পারি না, আর না তো পরতে চাই। আমার এত সুন্দর চুলগুলো আমি কেন ঢেকে রাখবো? কারণ আমি চাই। কিন্তু আমি চাই না। কিন্তু আমি চাই। আপনি চান তো নিজে পরে বসে থাকুন না। নূর, হুম, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি জোরাজোরি না করলে কমই হবে। আমি চেয়েছি মানে এটাই ফাইনাল। দেখুন জনাব, আমি হিজাব পরতে পারি না, আর আমার এত সুন্দর চুল, এগুলো তো সবাই দেখবে, তাই না? সবাই দেখবে মানে? এবার বেশ রাগী শোনালো নীলের কণ্ঠ। তিহু বোকা হেসে বলল। আরে রাগ কেন করছেন? সবাই দেখবে মানে আমি কি ওটা বুঝিয়েছি নাকি? আমি বলতে চাইছি আমি কখনো হিজাব বাঁধিনি, তাহলে এখন কেন? নীল এবার তিহুর দিকে এগিয়ে এলো। তার এমন কাণ্ডে এক কদম পিছালো তিহু, তবে তাকে তোয়াক্কা করলো না নীল। সেও এগিয়ে এসে তিহুর কপালের উপর পড়া এক গুচ্ছ চুলগুলোর তার কানের পেছনে গুজে দিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল। তখন তুমি অন্য কেউ ছিলে, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল না, কিন্তু এখন তুমি আবদ্ধ আমার দৃঢ় বন্ধনে। তখন তোমাকে দেখার অধিকার সবার থাকলেও এখন সেটা শুধুই আমার। তোমার দেহের প্রতিটা লোমকূপ দেখার অধিকার আমি রাখি।
আর আমি ব্যতীত অন্য কেউ তোমার দিকে তাকালেও তার জান কবচের অধিকারও আমি রাখি। মাইন্ডেড মিসেস, জান কবচের অধিকারও আমি রাখি। তিহুর বিস্ময়রা যেন দিক হারল নীলের এমন কথা। চূড়ান্ত আশ্চর্যজনিত হয়ে সে তাকালো নীলের দিকে। তার এমন দৃষ্টিতে মুচকি হাসলো নীল। তাকে আর কিছু বলতে না দিয়ে স্টাফ ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, লেটেস্ট মডেলের সবগুলো প্যাক করে খানমহলে পৌঁছে দিও। আর এক মুহূর্ত তিহুকে নিয়ে সেখানে থেকে প্রস্থান করলো নীল। বাইক চলছে শহরের প্রশস্ত সড়কের বুকে। একই বাইকে বসে থাকলেও মাহা আর রাফিনের মাঝে বেশ কয়েক ইঞ্চির দূরত্ব বিদ্যমান। রাফিন এক প্রকার তুলে নিয়ে এসেছে তাকে সেখান থেকে, তাই তো থাম মেরে বসে আছে মাহা। হুট করে রাফিন একটা দুষ্টু চাল চালো। দুষ্টুমির ছলে বাইকটা একটু জোরে টান দিতে মাহা হুমড়ি খেয়ে তার পিঠের উপর পড়ল। রাফিন সামান্য বাঁকা হাসলেও খেপে গেল মাহা, কেননা সে ভালো করে জানে এটাও রাফিনের দুষ্টুমি, বই অন্য কিছু নয়। রেগে মেগে তাতে দাঁত পিষে বললাম, বাট থামাও। কেন? তোমার কি পার্সোনালি আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে লাভলাই? কিন্তু আশেপাশে তো আমি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে দেখছি না। আচ্ছা বাদ দাও, আমরা বরং বাড়ি গিয়ে সারা রাত গল্প করবো, ঠিক আছে লাভলাই? তুমি গাড়ি থামাবে কি না? না। আমি কিন্তু লাফ দিব। লাফালাফি স্বভাবটা এখনো যায়নি। চলন্ত গাড়ি থেকে কিভাবে লাফ দেবেন ম্যাডাম? রাফিন, অদ্ভুতভাবে এবার বাইকটা থেমেই গেল। বুকের মাঝে চলা তুমুল ঝড় তুফান হাত থামিয়ে দিল রাফিনের। অপ্রস্তুত এমন ব্রেকে কিছুটা হেললো মাহা। পরক্ষণেই চট জলদি বাইক থেকে নেমে পড়লো। রাফিন যেন একটা ঘোরের মাঝে আছে। 5 বছর পর প্রিয়তমার মুখে নিজের নাম শুনেছে, যে এর থেকে শ্রেষ্ঠ অনুভূতি আর কি হতে পারে। তবে যতক্ষণে সে হুঁশে এসেছে ততক্ষণে মাহা বেশ অনেকটা দূরত্বে অতিক্রম করে ফেলেছে। সজ্ঞানে ফেরার সঙ্গে সঙ্গে রাফিন দ্রুত বাইক থেকে নামলো। মাহার পিছে পিছে দৌড়ে গিয়ে তার ওনার আঁচল শক্ত করে ধরল। শক্তপোক্ত বাঁধনে আবদ্ধপূর্বক নিজের দিকে টান দিল মাহাকে। ভারসাম্য হারিয়ে রাফিনের বুকে পড়ার আগেই হাত দিয়ে বাধা প্রদান করলো মাহা। খানিক চেঁচিয়ে বলা, হোয়াট দ্য হেল রাফিন, রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করবা না, নয়তো আমি তোমার এমন অবস্থা করবোটা ভাবতেও পারছো না। বাবা মিস, আপনার মধ্যে এখনো তো দেখি সেই গুন্ডে ভাবটা আছে। বাই দা ওয়ে, তোমার মারামারিটাও কিন্তু আমার বেশ লাগতো। অনেক মিস করেছি জানো। বাজে বকা বন্ধ করো আর ওড়না ছাড়ো, না হলে কিন্তু আমি। না হলে কিন্তু তুমি। তাদের এমন কথোপকথনের মাঝে বেশ কয়েকজন মানুষ তাদের লক্ষ্য করে এগিয়ে আসে। মাঝবয়সী একটা লোক কিছুটা তেড়ে এসে বলে, কি হচ্ছে এটা কি এখানে? তুমি ওর ওড়না ধরে আছো কেন? মেয়েরা এখন কোথাও নিরাপদ নয়, বুঝলেন? লোকগুলো তার কথায় সায় জানিয়ে এগিয়ে আসে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল রাফিনকে এখন পারলে সবাই মিলে গণধোলাই দেয়। অবস্থা বেগতিক দেখে মাহা ভরকে গেলেও রাফিন খানিক খেসে বলল, আরে আঙ্কেল, বাসায় কি আন্টি নেই নাকি? মানে এত বড় হয়েছেন আর এটুকুও বোঝেন না? পাশ থেকে আরেকটা লোক এগিয়ে এসে বলল, এই ছেলে, এই ভারী অসভ্য তো তুমি। একে তো রাস্তার মাঝখানে মেয়েদের হ্যারাস করছো, তার উপর আবার এত বড় একটা লোকের সাথে এইভাবে কথা বলছো। আরে আঙ্কেল, আমার কথাটা তো শুনুন। বলো। এটা আমার ওয়াইফ। ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে এসেছে। বলুন তো কি করি? লোকগুলোর সঙ্গে হতভম্ব হয়ে গেল মাহা নিজেও। কত বড় মিথ্যা! এই ব্যাটার উপর গজব পড়ুক আল্লাহ। তবে তৎক্ষণাৎ সে কিছু বলল না। অন্যদিকে লোকজনগুলো নিজেদের মধ্যে কথোপকথন শুরু করলো। ভুল বোঝা লোকটা অনুশোচনার ভঙ্গিমায় বলল, দুঃখিত বাবা, আসলে আমি বুঝতে পারিনি। পাশ থেকে একটা মহিলা মাহাকে টিটকারি করে বলল, এখনকার যুগের মেয়েগুলো হয়েছে বাপু, একটু কিছু হয়ে পারে না স্বামীর সাথে ঝগড়াঝাটি শুরু করে, অথচ আমাদের সময় আমরা কত কিছু সহ্য করেছি। মহিলার কথায় গা পিত্তি জ্বলে উঠল মাহার। এসব গা চালানো মহিলাদের কথা শুনলেই মনে ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে মনে মনে ফিসফিসিয়ে, তবে মুখে রাগী হাসির রেখা ফুটে বলা, হ্যাঁ আন্টি, আপনারা তো সব কথা মেনে চলতেন, তা এখন এখানে কি করছেন? আপনার হাজবেন্ড বুঝি বাড়ির কাজ ফেলে এখানে এসে অন্যের সমালোচনা করার পারমিশন দিয়েছে আপনাকে? না হলে তো আপনি আবার এখানেও আসতেন না, তাই না? কি অসভ্য মেয়ে! আপনাদের মতো অতি সভ্য মহিলাদের জন্য আমি একটু বেশি অসভ্য আন্টি।
তাই আমাকে জ্ঞান না দিয়ে এখান থেকে সরে গেলে ভালো করবেন, না হলে এই অসভ্যের অসভ্যতার কিছুই আপনি দেখেননি। মহিলাটি এক প্রকার রেগেই চলে গেল সেখান থেকে। সে চলে যেতে আরেকজন মহিলা স্নেহপূর্ণ কণ্ঠে বলল, এত রাগ ভালো না মা, স্বামীর ওপর রাগ করলে আল্লাহ নারাজ হন। মা কিছু বলতে গিয়েও থমকালো। এক ঝলক রাউফিনের দিকে তাকাতে দেখতে পেল সে ঠোঁট চেপে হাসছে। তা দেখে রাগ সপ্তমে চড়লেও তৎক্ষণাৎ কিছু বলল না সে। বাধ্য মেয়ের মতো বাইকে উঠে বসলো। রাউফিনও খোশমেজাজে বাইকে স্টার্ট দিল, কিন্তু বোকা সে অনুমানই করতে পারলো না তুমুল সাইক্লোনের আগাম পূর্বাভাস। গাড়ি চলছে তো চলছেই। ভেতরে বসা দুটি জিপ নির্বিকার। নীল ভাবলেশীন ভঙ্গিমায় গাড়ি চালাতে ব্যস্ত। হঠাৎই থেমে গেল গাড়িটা। তিহু বাইরে তাকানোর প্রয়োজন বোধ অবধি করলো না, কেননা তার বোঝা হয়ে গিয়েছে এই লোককে কোনো কিছুই নিষেধ করলেও শুনবে না। হুট করেই তার পাশে থাকা দরজাটা খুলতে লাগলেই অবাক ভঙ্গিমায় পাশে থাকলো তিহু। দৃষ্টিগত হলো সুদর্শন পুরুষটি, যিনি এখন চোখে সানগ্লাস লাগিয়ে সটান দাঁড়িয়ে আছে তার পাশেই। দেখতেই অনেকটা ঋত্বিক রোশনের মতোই লাগছে। আহ, কি স্টাইল, কি অ্যাটিটিউড, কি ফিটনেস! সাধে কি আর মেয়েরা তার উপর ক্রাশ খায়? ওয়েট আ মিনিট, আমি কি ক্রাশ খেলাম? এদিকে তাকে এমন অপলক চেয়ে থাকতে দেখে ভ্রু গুটিয়ে সামান্য বাঁকা হাসলো নীল। তার ধ্যান ছোটানোর জন্য সামান্য গলা খাকারি দিল। সঙ্গে সঙ্গে ধ্যান ভাঙলো তিহুর। বুঝলো এতক্ষণ কেমন ক্যাবলার মতো চেয়েছিল। নিজের বোকামির কথা মনে পড়তে নিজের মাথায় নিজেই গাঁটটা দিতে ইচ্ছে করলো তার। অপ্রস্তুত ভঙ্গিমায় দ্রুত গাড়ি থেকে নেমে গন্তব্যহীন রাস্তায় পাড়ি জমালো নীল। জিভ দিয়ে ঠোঁটে ভিজিয়ে ফের দুষ্টু হাসলো। অতঃপর কিছু দ্রুত হেঁটে এগিয়ে গিয়ে তিহুর পাশাপাশি হাঁটতে লাগলো। তাকে দেখে তিহু বলল, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? নীলের মুখে বিদ্যমান দুষ্ট হাসিটা তিহুর পাশাপাশি দাঁড়ানোর পর পরই গায়েব হয়ে গিয়েছে। সেখানে ফুটে উঠেছে চিরচারিত গাম্ভীর্য। তুমি যেখানে যেতে চাচ্ছ। থেমে গেল তিহুর পা। নীলের দিকে ফিরে অবাক হয়ে বলল, আমি আবার কোথায় যেতে চাইলাম? সেটা আমি কি জানি? তুমি তো গাড়ি থেকে বের হয়ে এদিকে আসলে। আমি? ও হ্যাঁ, কিন্তু সেটা আপনি গাড়ির দরজা খুলেছিলেন বলেই তো। নীল আর কথা বাড়ালো না, এগিয়ে চললো সামনের দিকে। তিহু পিছু নিল তার। দুটি মিলে এসে দাঁড়ালো সবুজ মণ্ডিত এক পার্কের মাঝে। গোধূলি আলোয় রাঙা সেথায় কপত কপতের ভিড় জমাচ্ছে। হঠাৎ নীলের এখানে আসার কারণ বুঝলো না তিহু। তাকে প্রশ্ন করতে যাবে আগেই সামনে থাকা একজোড়া কাপল দৃষ্টি কাড়ল তাদের। শুধু তাদের নয়, এখানে উপস্থিত সকলেরই। ছেলেটি হাঁটু গেড়ে বসে শাড়ি পরিহিত একটি মেয়ের সামনে একগুচ্ছ লাল গোলাপের স্তবক ধরে চিৎকার করে বলছে, আই লাভ ইউ তনু, আই লাভ ইউ ভেরি মাচ সুইটহার্ট। হবি আমার, হবি আমার জীবন সঙ্গিনী। উপস্থিত সকলে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তিহু তো পলক ফেলতেই ভুলে গেছে যেন। বিড়বিড়িয়ে সে বলল, হাউ সুইট, আল্লাহ! অতঃপর সে এক ঝলক নীলের দিকে তাকালো। বেড়া এখনো মোবাইলে ঘাটছে। খেই হাড়ি তাতে তৎ পিছেই বললাম, কি বেটা দিলে কপালে, আল্লাহ! অতঃপর নীলের উদ্দেশ্যে সে কিছুটা জোরেই বলল, এই যে শুনছেন, দেখুন কি সুন্দর একটা মোমেন্ট, দারুণ না? আমি কিছু বলছো? না, ভূতকে বলছি। যা ইচ্ছে বলো, কিন্তু আমাকে এসব ফালতু জিনিস দেখাবে না। এইসব জিনিস দেখে টাইম ওয়েস্ট করার মতো সময় আমার কাছে নেই। এই সমস্ত ফালতু জিনিস? তা নয় তো কি? আপনি কি মানুষ না? মানে এইসব জিনিস কারো কাছে ফালতু লাগে? আমার কাছে লাগে, বিকজ এ বিলিভ ইন হালাল নট হারাম। আর ছেলেটা যদি মেয়েটাকে সত্যিই ভালোবাসতো, তাহলে এমন উদ্ভট জায়গায় অদ্ভুত কর্মকাণ্ড করতো না। আইসে রে আমার হালাল পুরুষ, তাহলে আমাকে এখানে কেন আনলেন? আমি এনেছি? তা নয় তো কি? তাদের এমন খুনসুটিপূর্ণ সময়ে সেখানে উপস্থিত হলো নিদ্রা আর ইফাজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইফাজ তুই? হ্যাঁ, আপনাদের দেখে আসলাম। তাদের কথোপকথন চলাকালে নিদ্রা এসে তিহুর পাশে দাঁড়ালো। তিহু, ঘুরতে এসেছিস? না না, ওই আর কি। আচ্ছা চল। সে তিহুর হাত ধরে টান দিতে তিহু অবাক হয়ে বলল, কোথায়? ওই তো ওখানে। নিদ্রার আঙুল অনুসরণ করে সেদিকে তাকালো তিহু। অনেকগুলো মেয়ে একত্র হয়ে বসে আছে সেখানে, আর ছেলেগুলো এদিকে আসছে। খুব সম্ভবত নীলের কাছে। কয়েক মুহূর্ত তার মাঝে ছেলেগুলো নীলের সামনে এসে গণযোগে সালাম দিয়ে বলল, ভাই আপনি এখানে? তুই এখানে কি করছিস? ও আর কি, গার্লফ্রেন্ড নিয়ে এসেছিলাম ভাই। সবাই একসাথে? ওই আর কি।
তারা নীলের পাশে থাকা তিহুর দিকে তাকিয়ে বলল। ভাই ভাবি নাকি? নীল সামান্য ইশারা করতেই সকলে হৈ হৈ করে উঠল। একে একে সালাম ঠুকলো তিহুকে। আসসালামু আলাইকুম ভাবি। এত এত সালামের ভিড়ে কাটা রেখে কাটার জবাব দিবে সেই খেই হারিয়ে ফেল তিহু। তারপর এখানে উপস্থিত সকলের বয়সে বড় তার থেকে, এমন অবস্থায় নীল তাদেরকে সকলকে থামিয়ে বলল। এই চুপ। নীলের ধমকানিতে থামলো সব কয়টা। তাদের মধ্যে থেকে ইফাজ বলল। ভাই চলুন একটু সামনে গিয়ে বসি, আমরা কিছু খাবারের আয়োজন করেছিলাম, ভাবিকে নিয়ে আসলেন, চলেন একটু। হ্যাঁ হ্যাঁ ভাই প্লিজ। সায় মেলালো সবগুলো। আজ না, অন্য একদিন। সন্ধ্যা হয়ে গেছে আজ। চলুন না ভাই, 5 মিনিটের ব্যাপার। সবগুলো একেবারে ঘিরে ধরলো তাকে। শেষমেশ তাদের অনুরোধের কাছে হার মানল নীল। অবশ্য নিজ থেকে না, তিহুর জন্যই বিকেলে গড়িয়ে সন্ধ্যা ঘনীভূত। রক্তিম আলোয় রাঙা চারিপাশ, সবুজ ঘাসের উপর পাতা শীতল পাটিতে বসে আছে সকলে। অবশ্য নীলের জন্য মোড়া আনা হলেও তাতে বসেনি সে। গোল হয়ে বসে আছে সকলে। মাঝখানে খাবারের পসরা, বিভিন্ন রকমের ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, এর পাশাপাশি কোকের বোতলগুলো। হঠাৎই তিহুর নজর কাড়লো মাঝখানে রাখা গিটারটা। গিটার জিনিসটা তার বড্ড পছন্দের, তবে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আবেগে আপ্লুত হয়ে সে বলেই ফেলল, গিটার। সকলে অবাক হয়ে তাকালো। সদমান বলল, হ্যাঁ ভাবি। এটা কি আপনার? হুম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটু নিতে পারি? আল্লাহ, ভাবি কি বলেন? অবশ্যই। সে গিটারটা এগিয়ে দিল তিহুর দিকে। তিহু সেটা নিল ঠিকই, তবে বিপত্তি বাঁধলো অন্য জায়গায়। সে তো এটা বাজাতে পারে না। সে ফেরত দিতে যেতে বলল, সরি, অ্যাকচুয়ালি আমি বাজাতে পারি না। ভাই তো পারে। সবাই একযোগে তাকালো নীলের দিকে। তাদের সঙ্গে সঙ্গে তিহু নিজেও। তার দৃষ্টিতে বিস্ময়ের ছাপে স্পষ্ট। আপনি গিটার বাজাতে পারেন? তার কথার জবাবে নীল কি বলবে, তার আগে আদনান অবাক হয়ে বলল, সে কি ভাই, আপনি ভাবিকে কখনো গান গেয়ে শোনাননি? নীল কি বলবে না বলবে বুঝতেই পারলো না। এই মেয়েটাও না এত বোকা। তবে তৎক্ষণাৎ ইফাজ তাকে বাঁচিয়ে দিল যেন। দ্রুত গিটারটা নীলের দিকে এগিয়ে দিয়ে বলল, আরে ভাই ব্যস্ত মানুষ, সারাদিন পার্টি অফিস আর নিজের অফিস নিয়ে ব্যস্ত থাকে, এজন্যই হয়তো। আচ্ছা ভাই আপনি নেন নেন, এখন না হয় একটু গান শোনান ভাবিকে। নীল কোনো উপায় অন্তর না পেয়ে গিটারটা হাতে নিল। এক ঝলক তাকালো তিহুর দিকে। কি গান গাইবে বুঝলো না। গিটারটা হাতে নিয়ে তারে টুংটাং শব্দ করতে লাগলো। হঠাৎই তিহুর দিকে ফিরে গিয়ে উঠল, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। নীল গিটারে টুংটাং আওয়াজই করতে লাগলো। তার সাথে সাথে এবার পাশ থেকে আরো একটি গিটার বাজালো আদনান। ইফাজ সুর তুলে বাজালো। ঠোঁটে ঠোঁট চেপে মাউথ অর্গানটা তিহু অবাক, হতভম্ব, চূড়ান্ত আশ্চর্যজনিত। তবে তাকে আরো বেশি অবাক করে দিয়ে নীল ফের গাইল। রাত হয়েছে বেশ, ঘড়ির কাঁটা 10টা চলমান। মাহা আর রফিন সাথে সন্ধ্যার পরপরই এসেছিল, যার দরুন বাড়ির সকলের সাথে বেশ ভালোই আলাপচারিতাও হয়েছে তার। তবে অবাক করার বিষয় হচ্ছে রফিনের মা শুধু তার দিকে আর চোখে তাকিয়েছে। সম্ভবত চিনতেই পারেনি। তবে একটা জিনিস খুব ভালোভাবে আবিষ্কার করেছে মাহা, এবার প্রতিটি সদস্য অমায়, বিশেষত মির্জা, সাইমা আর রুমিনারা খান। মির্জা সূচনা একটু কঠোর স্বভাবের, তবে অনেক স্নেহময়ী আর যত্নশীল। তিহু আর নীল ফিরেছে অনেক কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া শেষে বাড়ির সব নবীনেরা নাহার ঘরে উপস্থিত। এটা চিরচারিত ঘটনা। প্রতিদিনই খাওয়া দাওয়া শেষে ঘুমানোর আগে সবাই একবার নাহার রুমে আড্ডা দেয়। হঠাৎই নিহিত বলল, কি করা যায় বলতো? কি আর করবে, তুমি তোমার রুমে যাও। এতগুলো মেয়ের মধ্যে তোমার কি? হ্যাঁ, থাপড়ায়া কান লাল করে দিব, চুপচাপ বস। পারো তো খালি ওইটাই। আহ, কি হচ্ছেটা কি? থামবি তোরা? মনে নেই আজকে আমরা মাহার সাথে গল্প করব? সেটা তো আমি জানি, কিন্তু দেখো নিহিত ভাই কি করে। তাহলে এভরিওয়ান ডিসিশন ফাইনাল তো, যে কালকে আমরা একটা গাড়িতেই যাব? সেটাই তো জানতাম, কিন্তু আমার বউ পাগলা ভাই কি তার বউকে আমাদের সাথে যেতে দেবে? তার সাথে এবার সায় মেলালো মাহাও।
যে পিরিত দেখছি। তিহু কটমটিয়ে তাকাতেই নাহা আর মাহা একেবারে দিকে তাকে মুচকি হাসলো। মূলত বাড়ির সব নবীনদের সাথে এই কয়েক মুহূর্তের মাঝে ভালো সম্পর্ক গড়ে উঠেছে মাহার। মাহার বাচ্চা? আমার বাচ্চা নাই। বৌমনি ওসব বাদ দাও, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। বলো। একটা জিনিস জানো, রাফিন ভাইয়ার একটা গার্লফ্রেন্ডের নামও মাহা ছিল। নাহা আপু তো জানে, বলো আপু। তিহু মাহার দিকে থেকে দৃষ্টি সরিয়ে রাফার দিকে তাকালো। রাগ সংবরণের চেষ্টা করে বলল, কে বলতো? ওই যে যাকে আম্মু বকেছিল বলে ভাইয়া রাগ করে কানাডা চলে গিয়েছিল পড়াশোনার জন্য। এত কিছুর মাঝে অপ্রস্তুত হয়ে উঠেছে মাহা। এদিকে তিহু বিস্ময় চূড়ান্ত পর্যায়ে। তার মানে কি? তার মানে সে যা ভাবছে তাই, কিন্তু কেমনি কি? মনে চলা হাজারটা প্রশ্নকে দমিয়ে রেখে সে রাফার উদ্দেশ্যে বলল, মানে ব্রাদার কোনো মেয়ের জন্য কানাডা চলে গিয়েছিল? হ্যাঁ তো, ও তোমাকে তো বলা হয়নি, ভাইয়ার কোচিংয়ে একটা মেয়ে ছিল। কথা শেষ করতে পারল না সে। নিহিত তার মাথায় সজোরে গাঁটটা দিয়ে বলল, পাকনামির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে না? রাফা গাঁটটা মারা স্থানে হাত বুলাতে বুলাতে বলল, আমি মিমিয়ার কাছে বিচার দিব। দেখো, অভিশাপ দিচ্ছি, তোমার জীবনে তোমার বিয়ে হবে না। ও তো স্বয়ং আমার সামনেই বসে আছে। এতটাই আস্তে যে কেউ সেটা বুঝতেই পারল না। রাফা নিশ্চিত হতেই বলল, কি বললে? কিছু না, চুপ কর, না হলে আরো একটা গাট্টা দিব। তিহু স্থির হয়ে আছে। তার মানে তার ব্রাদার রফিনই সেই রফিন। এই জন্যই মাহা আগের দিন আসতেই চাচ্ছিল না। অদ্ভুত বিহেভ করছিল, সবটা স্বচ্ছ কাচের না স্পষ্ট তিহু মুখ সম্মুখে। আলাদা করে আর কিছু জানার প্রয়োজন নেই। সে একবার মাহার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে এখনো অস্বস্তির ছাপ স্পষ্ট। তিহু বুঝলো না কি করবে এখন। তৎক্ষণাৎ নাহা মাহার দিকে ফিরে বলল, বাদ দে তো ওসব। দেখ মাহা নিজেও কি পরিমাণ অস্বস্তিতে পড়ে গেছে, তোরাও না। প্লিজ ডোন্ট মাইন্ড মাহা, অ্যাকচুয়ালি ওরা এমনই। মা আলগোছে মাথা নাড়ল। হুট করে তার দৃষ্টিগত হলো দরজার পর্দার আড়ালে দাঁড়ানো কাউকে। চোখ কুচকে তাকালো সে। তাকে এমন তাকিয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তিহু নিজেও। সঙ্গে সঙ্গে দণ্ডায়মান ছায়া মূর্তিটি প্রস্থান করলো সেখান থেকে। তিহু কুচকে তাকালো। মাহাও ঠিক চিনতেই পারলো তাকে। রাত তো অনেক হলো, আম্মু আবার বলেছে সকাল সকাল রওনা দেবে, তাহলে এখন ঘুমিয়ে পড়া যাক। নিহিত তুই নিজের রুমে যা। নাহা কথায় তার দিকে তাকালো সকলে। নিহিত ভদ্র ছেলের মতো বেরিয়ে যেতে যেতে সে আবারও ফিরে এলো রাফার দিকে তাকিয়ে বলল, তুই যাবি না? হুঁ। রাফা, নাহা, মাহা আর তিহুর দিকে ফিরে বললাম, আচ্ছা আমি বরং যাই। বেরিয়ে গেল তারা দুজন। পরপর মায়ের ডাকে গেল নীরা। তারা যেতেই নাহা বলল, বৌমনি তুমি বরং রুমে যাও, আমি আর মাহা এখানে ঘুমিয়ে পড়ব। কেন বলো তো? আমিও আজকে তোমাদের সাথে ঘুমাবো। কি বলো ভাইয়া যদি? তাকে কথা শেষ করতে না দিয়ে তিহু হাত নাড়িয়ে বলল, আরে চুপ করো তো, আমি এখানেই ঘুমাবো, কেউ কিছু বলবে না। তোমরা বরং রেস্ট নিতে থাকো, আমি রুম থেকে পাশ বালিশটা নিয়ে আসি। বলে দ্রুত পায়ে বের হয়ে গেল সে। রুমের সামনে এসে থমকালো তিহুর পদচারণ। কারণ একটাই, ভেতরে থেকে শোনা যাচ্ছে নীলের গর্জন। ইডিয়েট, তোদেরকে আমি ওটা বলেছিলাম? স্টুপিডের দল একটা। একটা কাজ যদি ঠিকমতো করতে পারিস, শাট আপ। তিহু সামান্য একটা ঠোক গেল। আল্লাহ জানে কার কপালে এত সুন্দর সুন্দর কথাগুলো জুটেছে। যার কপালে জুটুক, তার কি। সে বিন্দাস ভঙ্গিমায় রুমে প্রবেশ করলো। নীল অপর পাশে ফিরে কথা বলছিল। তাকে দেখেও এক প্রকার না দেখার ভান করলো তিহু। শাট আপ। নীলের চিৎকারে কিছুটা কেঁপে উঠল তিহু। একবার পেছনে ঘুরে তার দিকে তাকালো। এখনো ফোনে কথা বলছে সে। তিহু 3 বার বুকে আলতো থাপ্পড় দিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ গো, চিৎকারে মনে হচ্ছে এবার পুরো খানমহলটাই কেঁপে যাবে। সে চটজলদি পাঁচ বালিশটাকে কোনো মতে হাতে নিল। অতঃপর বেরিয়ে যেতে নিতে পিছন থেকে কোনো কিছুই যেন তার ওনাটাই টেনে ধরল। তিহু চোখগুলো সামান্য বড় হলো। লজ্জা আরক্ত হলো ফর্সা মুখশ্রী। কি করছেনটা কি?
বলে পেছন ঘুরতে এসে দেখতে পেল নীল এখনো অপর পাশে ফিরে কথা বলছে। ইস কি লজ্জার ব্যাপার, নীল তো তার ওনাটা ধরেইনি। আল্লাহ, নিজের মাথায় নিজে গাঁটটা মারল তিহু। অতঃপর ওনা ছাড়ানোর জন্য পা বাড়াতেই বিছানার পাশে বেঁধে থাকা কোনাটা খপ করে ধরে নিল নীল। কোথায় যাচ্ছ? নাহার রুমে। নীল ওনাটা ছাড়িয়ে নিজের হাতে শক্ত করে ধরল, সামান্য পেঁচিয়েও নিল সেটি হাতের সাথে। কেন? ঘুমোবো। এই রুমে কি প্রবলেম? এই রুমটাই পুরোটা প্রবলেম। কি বললে? কিছু না। চুপচাপ লাইট অফ করে এসে ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। আমি নাহার রুমেই ঘুমোবো। ছাড়ুন আমার ওনাটা। নূর, আসতে বলুন, আমার কানে সমস্যা না। বাড়াবাড়ি করো না একদম। যদি করি তো? তার মুখের কথাটা মুখেই থাকলো। নীল হাতে পেঁচিয়ে রাখা ওনাটা সজোরে নিজের দিকে টান দিল। সঙ্গে সঙ্গে তিহুর বুকে জড়ানো ওনাটার স্থান পেল তার শৈল্পিক হাতে। তিহু বিস্ময় চোখ বড় বড় করে দ্রুত হাতে রাখা 5 বাইশটা দিয়ে নিজেকে আবৃত করলো। নিজেকে একাকী নির্জনে থাকাকালীন কখনো ওনা সে খুলে না, আর এখানে তো স্বয়ং নীল তার সামনে দাঁড়িয়ে। লজ্জায় মিনমিনিয়ে এসে বলল, ওনাটা দিন। তাকে এমন লজ্জা আড়ষ্ট হয়ে যেতে দেখে নীল ওনাটা হাতের সাথে পেঁচাতে পেঁচাতে বাঁকা হেসে বলল, সামান্য ওড়না খোলাতেই তোমার এই অবস্থা? এই সাহস নিয়ে তুমি আমার সাথে তর্ক করো? ফের বাঁকা হাসলো নীল, তবে এবার সামান্য শব্দ করে। আপনি আমার ওড়নাটা দিবেন কি না? যদি না দেই চিৎকার করব কিন্তু আমি। নো প্রবলেম, আমার রুমটা সাউন্ড প্রুফ। সারা জীবন চিল্লালেও বাইরের একটা জড় পদার্থ তাও শুনতে পাবে না। সে ওনাটা হাতে রেখে পেছনে ঘুরে ভাবলেছেন ভঙ্গিমা ল্যাপটপ খুলতে গেল। দেখুন, আমি কিন্তু এবার সত্যিই আপনাকে কামড়ে দেব। শাট আপ লিটল গার্ল, সবসময় শুধু ভয় দেখাও কেন? কাজটা করতেও তো পারো। আপনি আমার ওড়নাটা দিবেন কি না? নিজে এসে নাও। তিহু উপায়ন্তর পেল না, খানিক বিরক্ত আর লাজুক ভঙ্গিমায় 5 বালিশটা সামান্য শক্ত করে ধরে এগিয়ে এসে নীলের দিকে হাত বাড়িয়ে বলল। নীল সবাই সোফাটাতে বসেছে। তিহুকে সামনে দাঁড়ানো দেখে তার আপাতমস্তক নিবিড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলল, বিউটিফুল। কথাটা এতই আস্তে বলেছে সে যে তিহু কিছু বুঝতেই পারেনি, শুধু দেখতে পেয়েছে তার গোলাপি চোচের হালকা সঞ্চালন। কি হলো, দিন তো। সে হাত বাড়িয়ে রাখলো। নীল ওড়নাটা নিজের হাত থেকে ছাড়িয়ে তিহুর হাতের দিকে এগিয়ে দিল, তবে এবার একটু দুষ্টু চাল চাললো নীল। তিহু যখনই ওড়নাটা নিতেই যাবে তার দিকে সামান্য এগিয়ে এলো। তৎক্ষণাৎ নীল নিজের পাটা তার দিকে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গেই হোঁচটকে নীলের উপরই পড়ল সে। ভারসাম্য হারিয়ে নীল পড়ল সোফার উপর, আর তিহু তার বুকের উপর। সরি, আসলে আমি বুঝতে পারিনি। লাজুক আর অপ্রস্তুত কণ্ঠে কথাটা বললেই তিহু উঠতেই যাবে, ঠিক তখনই রুমের সমস্ত আলো নিভে যায়। কিছুটা ভরকে সে আবারও পরে নীলের প্রশস্ত বুকখানার উপর, কিছুটা খামচে ধরে বুকের কাছে থাকা টি শার্টটা। নীল সামান্য বাঁকা হেসে স্পর্শ করে তিহুর পাতলা কোমরটা। অদ্ভুত ভঙ্গিমায় কেঁপে উঠে তিহু। তার মনে পড়ে 5 বালিশটা নিচে পড়ে গিয়েছে, আর সেও ওড়নাবিহীন অবস্থা নীলের ওপর। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার উপর নীল আবার তার পাতলা কোমরটা কেমন করে যেন ধরে আছে। লজ্জায় আড়ষ্ট হয়ে উঠেছে, খামচি ধরে নীলের গলার কাছটা, নখগুলো গলার ভেদিয়ে সামান্য আঁচড়ও কাটে নীলের ফর্সা গলায়। নীল বাঁকা হাসলো, লজ্জায় মিয়ে হাসে তিহু। পরপরই সে টের পায় কপালে কারো শীতল স্পর্শ। আমেরিকা বাল্টিমোর ম্যারিল্যান্ড শহর জুড়ে সূর্যের উষ্ণ আভা। ঘড়ির কাঁটায় সকাল 5:45। জগিং শেষে সবে ড্রুইড হিল পার্কের প্রশস্ত রাস্তাটার পাশে অবস্থিত জলধারাটার কানিশ বেয়ে স্থাপিত বেঞ্চিটার উপর বসেছে আরহাম। ফর্সা মুখশ্রীতে কিঞ্চিত বিষণ্ণতা। হঠাৎই পাশে কারো উপস্থিতি অনুভব হয় তার। না তাকিয়ে সে বুঝতে পারে মানবীটির অবস্থান। ফ্লোরা এনার্জি ড্রিঙ্কসটাতে আলতো চুমুক দিয়ে সেটিকে পাশে রাখে। আরহামের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে চেয়ে হুট করে প্রশ্ন করে বসে, হোয়াট হ্যাপেন আরহাম? এনি প্রবলেম? আরহাম কোনোরূপ ভাবান্তর না দেখিয়ে বলল, নাথিং। তাহলে এইভাবে বসে আছো কেন? বাংলা কথাগুলো বেশ স্পষ্টই বলে ফ্লোরা। মেয়েটা ইদারিং বাংলা শেখার চেষ্টা করছে আরহামের সাথে, একটু ক্লোজ হওয়ার চেষ্টায় আর কি, যাতে প্রফেশনের বাইরেও
কিছুটা সময় তাদের আলাদাই থাকে। আরহাম এবার তার দিকে তাকালো। ফ্লোরা মেয়েটা একটু অন্যরকম। এখানকার উপস্থিত অন্যান্য বিদেশিনীদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন সে। পরনে হালকা ফেব্রিকের অফ হোয়াইট টপ, কাজসম চুলগুলো সিল্ক হাই পনিটেল করা, সামনে বেবি হেয়ারগুলো আবৃত হেড ব্র্যান্ডের করা বন্ধনে। Why are you trying to speak Bengali? Nothing, just. তুমি তোমার নিজের ভাষায় নিজের ধরনের সুন্দর, ফ্লোরা। But নাথিং, ফ্লোরা। আমার কথাটা তো শোনো। I like Bengali. ওকে, বাট এরপর থেকে জোর করে বাংলা বলার চেষ্টা করবে না। আই ফিল আনইজি। Okay. কিছুক্ষণ নীরবতা। হঠাৎ ফ্লোরা বলল, তুমি কি বিডি ব্যাক করতে চাচ্ছ? ইচ্ছা আছে, কবে যেতে চাচ্ছ? এই মাসের মধ্যেই। এই মাসের মধ্যেই? ফ্লোরার কণ্ঠটা কেমন শোনায়। আরহাম তার দিকে ফিরে বলে, এনি প্রবলেম? নাথিং। সে একবার হাত ঘড়িটার দিকে তাকায়। ফ্ল্যাটে যাবে না? তুমি এগোও, আমি আসছি। ফ্লোরা আর দাঁড়ায় না, চটজলদি প্রস্থান করে সেখান থেকে। আরহাম এক ঝলক তাকায় তার দিকে। মেয়েটা ইদানিং বেশ বদলেছে। কেন বদলেছে জানা নেই, আরহামের ইচ্ছেও নেই। পকেটের ভাঁজে ওয়ালেটটা হাতে নিয়ে অতি যত্নের সাথে ভেতরে রাখা কিশোরীটির ছবিটি আদুরে হাত বোলায়। তপ্ত শ্বাস ফেলে আনমনি বলে, আমি ফিরছি তোতা পাখি, শুধু তোমার জন্য, তোমাকে আপন করে নিতে। মিষ্টি হাওয়া আর সোনালি রোদ্দুরে আলতো স্পর্শে সঙ্গে পাকপাকালি মন কাড়া গুঞ্জনে আবৃত অপ্রার্থিব সেই সকালে হঠাৎই ঘুম ভাঙল তিহুর। পিটপিট করে খুললো ডাগর চক্ষুদায়। পাশে ফিরে অনুভব করলো ওনার উপস্থিতি। কিছুটা অবাক হলো সে তো কখনো ওড়না খুলে ঘুমায় না, তাহলে ওটা ওখানে? পরক্ষণে মনে পড়লো কাল রাতের কথা। তড়িৎ বেগে বিছানার অপর পাশে বসলো উঠে তিহু। আশেপাশে একবার তাকে নীলের উপস্থিতি বোঝার বৃথায় চেষ্টা করলো সে। কোথাও নীল নেই। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শত সহস্র গালি দিল অভদ্র লোকটাকে। আচানক তার বোধগম্য হলো কাল রাতে সে তো নীলের কাছে ছিল, তাহলে সকালে এখানে, অর্থাৎ বিছানায় কিভাবে? মস্তিষ্ক যেন অসাড়ি হয়ে আছে, কিছু তো বুঝতেই বা ভাবতেও পারছে না সে। তা আর না তো তিহু কিছু ভাবার চেষ্টা করলো। এখন তার নাহার কাছে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। কাল রাতে কথা ভঙ্গ করেছে সে। দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ল তিহু। ফ্রেশ হয়ে একটা কুর্তি আর আফগান পরে চট জলদি রেডি হয়ে নেয় তিহু। জলে সিক্ত কেশ সাজি চিরুনি আলতো আছড়ে কোনো মতে দমিয়ে রেখেছে। দ্রুততার সহিত রুম থেকে বের হয়েছে। তবে দু কদম এগোতে তার দেখা হয় তার জীবনের মহাবিপর্যয় নামক মুন্নির সঙ্গে। মেয়েটাকে দেখলে তিহুর ইচ্ছে করে চুলের মুঠি ধরে সারা শহর ঘুরিয়ে নিয়ে বেড়াতে। তবে এমন অদ্ভুত বাসনা পূরণ হওয়ার নয়। তিহু তাকে এক প্রকার না দেখার ভান করে পাশ কেটে এগিয়ে যেতে চায়। তবে কথায় আছে না, ঘটক হাজার বিপর্যয়, তবে তাতে কখনো বেহায়ার লজ্জা নাহি হয়। মনে হচ্ছে সেই চূড়ান্ত ধাপের বেহায়া। তাই তো লাজ লজ্জার মাথা খেয়ে সে তিহুকে চলে যেতে দেখেও পেছন থেকে বলা, একা পারছিলে না বলে কি এবার সঙ্গী নিয়ে আসলে? তো ওটাকে আমাদের বাড়ির আর কোন ছেলের ঘাড়ে ঝোলাতে চাও? তার এমন বাজে ইঙ্গিতপূর্ণ কথায় পিছনে ঘুরল তিহু। রেগে থাকলেও তৎক্ষণাৎ মুখে প্রকাশ করলো না তা। গা জ্বালানো হাসি দিয়ে বলল, ঠিকই ধরেছো। তোমার মতো চূর্ণিকে তাড়াতে গেলে আমার তো একটা সঙ্গী প্রয়োজন, তাই না? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার বাড়ি করা বন্ধ করো। ইটস নট ইউর ওন হাউস বেবস, এটা তোমার মামা বাড়ি। আর তুমি জেনে খুশি হবে যে এই বাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারী নিয়ে আমি তো গলা নামিয়ে কথা বলো মিস চুন্নি। বড় করে জিহ্বা কেটে সে বলল, সরি মুন্নি। সত্যি বলতে তোমার চুন্নি নামটাই সুন্দর, তোমার ক্যারেক্টারের সাথে একদম মানিয়ে যায় বেশ ভালোভাবে। কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করলো তিহু। একেবারের জন্য পিছনে ঘুরে তাকালো, নয়তোবা দেখতে পেত তার কথার তোপে থোতা মুখ কেমন ভোতা হয়ে আছে মনের। তো মিসেস বিয়াক্তা মহিলা বরের থেকে ছাড়া পেলেন তবে? রুমে ঢুকে মাহার এমন কথায় মুখ কুচকে তাকালো তিহু। তার এমন অবস্থায় শব্দ করে হেসে দিল নাহা। মাহাও হাসলো, তবে মুখ চেপে।
উল্টাপাল্টা কথা বলিস না তো কিন্তু, একদম মাহু। আমি উল্টোপাল্টা কথা বললাম? এই মা, সে জিভ কাটলো, পরপর নাহার দিকে ফিরে বলল, তুমিই বলো না সুইটহার্ট, আমি কি কিছু ভুল বলেছি? একদমই নয়। তিহু মাহার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো শুধু, অতঃপর বিছানায় এসে বসতে তাদের গোছানো লাগেজের দিকে তাকিয়ে বলল, তোমরা রেডি তাহলে? অলমোস্ট রেডি বৌমনি। রাফুর কি অবস্থা? ও তো এখনো ঘুম থেকেই ওঠেনি, একটু পর বড় ফুপির ক্যালানি খাবে, তারপর উঠবে। আর নীরু? নীর কি কখনো নিজের গোছানো নিজে করে নাকি? কাকিয়া গুছিয়ে রেখেছে ওর সবটা। আচ্ছা বৌমনি, তোমরা গোছাতে লাগো, আমি বরং আমার লেবু মধুর পানিটা নিয়ে আসি। বলে এই রুম থেকে বেরিয়ে গেল নাহা। ও ছোট্ট করে কথাটা বলেই মাহার দিকে ফিরল তিহু। মেয়েটা এখনো কতটা চঞ্চল, অথচ তিহু বুঝতে পারছে তার ভেতরে চলা তোলপাড়। তবে আরো একটা দুষ্টু বুদ্ধি করেছে সে, জেনে গেছে যখন যে তার ব্রাদারই মাহার প্রাক্তন আর দুজন দুজনকে এখনো আগের মতোই ভালোবাসে, তাহলে আজকে সেই বুদ্ধিটার প্রতিফলন তো ঘটাতেই হচ্ছে। আর শুধু আজকেই নয়, তিহু নিজেই নিজেকে কথা দিয়েছে এই জাফলন তাদের প্রণয়ের পূর্ণ মিলন সংগঠিত করবে সে আবার। তবে এবার তার পরিণতি হবে পূর্ণতা। তিহুকে এমন তাকিয়ে থাকে দেখে মাহা বলল, ওই, আমি তোর বর না, এমনি কি দেখিস? মার কথায় ধ্যান ভাঙলো তিহুর। চট জলদি বলল, রিশাদ আসবে না? ও বলেছে 7:30টার মধ্যে চলে আসবে। পরক্ষণে তার মনে পড়লো একটু আগে বলা মাহার কথাটা, তার মর্মার্থ বুঝে তিহু মুখ বাঁকিয়ে বলল, এমন ভাবে তখন বললি যেন আমি কোনো ছেলে যে তোকে চোখ দিয়ে গিলে খাচ্ছি। এমা, ছি ছি, আস্তাগফিরুল্লাহ। হোক তুই ছেলে বা মেয়ে, অমনি তাকাবি না। সে মুখে হাত দিয়ে একটু আদুরে ঠং করে বলল, আমাকে ওভাবে দেখার অধিকার শুধু আমার হাব্বিজির। তিহু তার প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, তার আগে মাহার পেছনে থাকা আয়নায় সে দেখতে পায় রাউফিনের অবয়ব, যে কিনা দরজায় হেলান দিয়ে মুচকে মুচকে হাসছে। তিহু চাপা হেসে শটান দাঁড়িয়ে পড়ে, রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, স্টে উইথ ইউ হাবিজি। হ্যাঁ মানে? মা পেছনে ঘুরে তাকালো, ততক্ষণে রুম থেকে প্রস্থান করেছে তিহু আর দরজার ধারে মুচকি হেসে চলেছে রাউফিন। কিঞ্চিত হতবাক দৃষ্টিতে তার দিকে তাকালো মাহা। রাউফিন ভেতরে প্রবেশ করতে যেতেই এক প্রকার চেঁচিয়ে উঠে সে বলল, স্টপ স্টপ রাইট নাও। আর এক পাও এগুলেও উল্টোপাল্টা কিছু হয়ে যাবে বলে দিচ্ছি। রাউফিন দু হাত উঁচিয়ে সান্ডার ভঙ্গিতে দাঁড়ালো, পরক্ষণে বাঁকা হেসে রুমে প্রবেশ করতে করতে বলল, ট্রাস্ট মি, আমি চাইছি উল্টোপাল্টা কিছু হোক, এমন কিছু যাতে জন্ম জন্মান্তরের জন্য তোমার সাথে এই রাউফিন নামটা লেপ্টে থাকে। বাজে কথা বলবেন না রাউফিন। বাজে কথা বলার জন্যই তো আছি আমি, লাভলাই। বলে রাউফিন মাহার দিকে এগোতেই যায়। সঙ্গে সঙ্গে মাহা পাশ থেকে একটা কুশন তুলে যেই না তার দিকে ছুটতে যাবে, তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে নাহা। তাদের দুইটাকে এমন অবস্থায় দেখে অবাক কণ্ঠে শুধু হয়, ভাইয়া তুমি এখানে, আর মাহা তোমার হাতে কুশন। মা দ্রুত সরে যায়, তবে রাউফিন তাকে হুমকিদার ভঙ্গিতে বলে, তুই ওর নাম ধরে ডাকলি কেন? মা, ও তো আমার ব্যাচের। তোর ব্যাচের হোক আর তোর থেকে জুনিয়র হোক, আর কখনো যেন না দেখি তুই ওকে নাম ধরে ডেকেছিস। তো কি বলবো? বৌমনি। কোনরূপ ভাবান্তর ছাড়াই কথাটা বলল রাউফিন। তার এমন কথা নাহা অবাক কণ্ঠে বলল, বৌমনি? কেন বৌমনি বলতে যাব কেন? বৌমনি তো তিহু। ও হ্যাঁ, সিস্টার তো বৌমনি, তাই না? তাহলে তুই বরং ওকে বড় বৌমনি বলেই ডাকিস। কিন্তু কেন? তার জবাবে রাউফিন কিছু বলতে যাবে, তার আগে অবস্থা বেগতিক দেখে মাহা বলল, নাহা সুইটহার্ট, দ্রুত এদিকে এসো, আমার লাগেজটা একটু গুছিয়ে দাও তো। নাহা তেমনই অবাক ভঙ্গিমা এগিয়ে এসে মাহার লাগেজ গোছাতে লাগলো। অন্যদিকে নাহা কাজে ব্যস্ত হবার সঙ্গে সঙ্গে মাহা কটমটিয়ে তাকালো রাউফিনের দিকে, চোখের ইশারায় বোঝালো রুম থেকে বেরিয়ে যেতে। রাউফিন বোকা দৃষ্টি মেলে তা বোঝালো তার কি দোষ। পরক্ষণেই মাহার রাগী দৃষ্টির কাছে হার মেনে প্রস্থান করলো রুম থেকে। ঘড়ি কাটায় সকাল 7:35। বাড়ির সকলেই জড়ো হয়েছে বড় গার্ডেন এরিয়ায়। একে একে মহল ছেড়ে বেরোচ্ছে গাড়ির বহর। প্রবীণেরা একটু আগে বেরিয়েছে।
বাকি আছে বাড়ির নবীন প্রাণগুলো। প্রস্তুতি চলছে তাদের বেরোনোর। রিশাদ এসেছে মুহূর্তখানেক আগে। নিহিত আর সে সেম ব্যাচের হওয়ায় ঠিক করেছে একই গাড়িতে চাপে, তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। রিশাদ আর মাহা মিলে নবীন সদস্য সংখ্যা জনকম 10 জন। এতগুলো মানুষের এক গাড়িতে গেলে চাপ বেশি হয়ে যেতে পারে, আর দুটো গাড়িতে গেলে তার বিভক্ত হয়ে যাবে। অস্থির এই দোলাচলের মধ্যে রাফিন নিজের বাইক নিয়ে বেরোতে দেখা গেল। সকলে বিস্মিত দৃষ্টিতে তাকালো। নীল বললাম, তুই বাইকে যাবি? হ্যাঁ, কোনো প্রবলেম? প্রবলেম নট। তাহলে তুই রাফাকে সঙ্গে করে নিয়ে যা। তার কথায় রাফা গাড়ির ভেতর থেকে বলল, একদম না নীল ভাইয়া, আমি রাফিন ভাইয়ার সাথে একদম যাব না।